এসেছে বলে বাবুর বেশি টাকা চাই। লাট সাহেবের বেটা সব। 10 টাকার নোটটা সিটের উপর প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল লোকটা। বড় রাস্তায় নামার কথা বলে এবড়ো খেবড়ো গলির ভেতরে অনেকটা নিয়ে এসেছে লোকটা। খারাপ রাস্তা বলে টানতে কষ্ট হচ্ছিল। খেটে খাই, মাগনা পয়সা চাচ্ছি না বলে চোয়াল শক্ত করে রিকশা ঘুরিয়ে চলে গেল অভিমন্যু। এই এক দোষ ছেলের, দুম করে মাথা গরম করে ফেলে, রাগে ভেতরে ভেতরে ফুটতে থাকে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। আজও মনে হচ্ছিল একটা ঘুষি মেরে সামনের লোকটার মুখটা ফাটিয়ে দিতে। আগে এতটা ছিল না, মা চলে যাওয়ার পর থেকে আজকাল প্রায়ই হচ্ছে এটা। বলিহারি শখ ছিল মায়ের, নাম রেখেছিল অভিমন্যু। তাই এখন কি করছি আমি? রিকশা টানছি। হ্যাঁ, কান্না ছেলের নাম পদ্মলোচন। নিজের মনে মনে গজগজ করতে করতে স্ট্যান্ডে গিয়ে লাইন দিল অভিমন্যু। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। নবাবপুর মফস্বল জায়গা হলো বিজলি বাতি রোশনাইতে রাস্তাঘাট দোকানপাট ঝলমলে। আজকাল প্রায় সবারই বাইক স্কুটি, রিকশায় আর কজন যায়? আবার কখন লাইন পাবে কে জানে। নিতাই একটা বিড়ি ধরিয়ে পাশে এসে বসলো। কিরে মনা, একদিন আমাদেরও সঙ্গে করে নিয়ে চল, আমরাও একটু চেখে দেখি বলেই ফিচেল হাসলো নিতাই। এটা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। প্যাসেঞ্জার নামিয়ে ঢালিপাড়া দিয়ে শর্টকাট মারছিল অভিমন্যু। পেটে রাজ্যের খিদে, 2-3টে ভাড়া টানার পর কিছু না খেলে হাত পা যেন চলে না। তাড়াতাড়ি করছিল অভিমন্যু। এই রিকশা দাঁড়া। ও দাঁড়াতেই দুটো চোয়ারে মার্কা ছেলে বাইক নিয়ে সামনে এসে দাঁড়ালো। বলল, মুন্সিগঞ্জের বড় হাটের পিছনে ঘোষাল বাড়ি নিয়ে যাবি এদের। এই তোমরা ওঠো। শেষের কথাটা যাদের উদ্দেশ্যে বলা হলো সেই মহিলা দুজনকে দেখেই অভিমন্যু বুঝলো এরা বেশ্যাপাড়ার মেয়ে ছেলে। উগ্র সাজগোজ, শরীরে যৌবন বান রেখেছে। এখন যাব না, রুক্ষ স্বরে জবাব দিল অভিমন্যু। কেন রে শালা, যাবি না কেন? জানিস আমরা কে? পয়সা দিচ্ছি, ভাড়া যাবি, ব্যাস। অভিমন্যুর মধ্যে সেই বেপরোয়া রাগটা আবার ধীরে ধীরে ফনা তুলছিল। কেন যাবে না ভাই, আমরা কি দোষ করলাম? দুজনের মধ্যে বেশি সুন্দরী মেয়েটা খিলখিল করে হেসে বলল। রং ঢং জানে ভালোই। এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল অভিমন্যু। পাতলা শিফন শাড়ির মধ্য দিয়ে বুকের খাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা অনাবৃত কোমরের ভাঁজে যেন পুরুষবদের মহামন্ত্র লেখা আছে। আসলে দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য। বসুন। বেশি কথা বাড়ালো না অভিমন্যু। বাইকটা মুন্সিগঞ্জ পর্যন্ত রিকশার আশেপাশেই ছিল। রিকশা থেকে নেমে ওই মেয়েটা অভিমন্যুর হাতে একটা 100 টাকার নোট গুঁজে দিয়ে বলেছিল, ভালো করে খেয়ে নিও, পরে কখনো ঢালিপাড়া এলে টগরের নাম বললে সবাই দেখিয়ে দেবে, পয়সা লাগবে না। খিলখিল হাসি মাখা উদ্ধত যৌবন ঘোষাল বাড়ির দিকে হাঁটা দিল। টগর নামের মেয়েটার কি চোখে চাহনি! তাপে যেন সারা গা পুড়ে যাচ্ছিল অভিমন্যুর। কথাটা কিভাবে যেন ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে স্ট্যান্ডের নিতাই ওকে খ্যাপাতো সেই নিয়ে। বাকিরা মুখ টিপে হাসতো, কিছু বলতো না। বাবা, যা রাগ ছেলের! খেলোয়াড়ের মতো পেটানো টান টান চেহারা, একটা মারলে আর দেখতে হবে না। আকাশের অবস্থা বেশ খারাপ। গম্ভীর স্বরে মেঘ ডাকছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। রাস্তায় লোক কম এসেছে। মেজাজটা সন্ধে থেকেই কেমন খিঁচড়ে ছিল অভিমন্যুর। প্রথমে প্যাসেঞ্জারের সাথে বাওয়াল, আর এখন নিতাই এসে সব আলতু ফালতু বকে যাওয়ার পর থেকেই টগরের মুখটা থেকে থেকে ভেসে উঠছিল বারবার সেই চাউনি, সেই রসালো ঠোঁটের মাদকতা। অভিমন্যুর বুকের মধ্যে যেন একটা আস্ত রুই মাছ ঘাই মারছে। টগরের ভরাট বুক দুটোর কথা মনে হতেই গাটা শিরশির করে উঠল ওর। মনের মধ্যে ভালো মন্দর ভেদাভেদ মুছে যাচ্ছে ধীরে ধীরে। সেই কলিজা জ্বালিয়ে দেওয়া খিলখিলে হাসিটা যেন বলছে, আয় আয়, আমার রূপসাগরে এসে ডুবে মর। আর পারল না অভিমন্যু। ঢালিপাড়ার দিকে রিকশা চালিয়ে দিল। পতঙ্গরা তো এভাবেই আগুনে ঝাঁপ দেয়। গোবিন্দদা সেলুনে এফএমে গান চলছে, পরদেশি ওসে না আঁখিয়া মিলানা। দশরথের দোকান ছাড়িয়ে বাঁদিকে ঘুরতেই একটা মেয়েলি আর্তচিৎকার কানে এলো অভিমন্যুর। ছেড়ে দে শয়তান, ছাড় বলছি। সাথে একটা চাপা হুঙ্কার, চুপ শালি, বেশি কথা বললে জানে মেরে দেব। এই বাদল, ঠিক করে ধর মালটাকে। ব্যাপার কি? রিকশাটা দাঁড় করালো অভিমন্যু। এদিকটা আলো কম, নিরিবিলি। আর একটু এগোলেই ঢালিপাড়া। একটা গাড়ির হেডলাইট জ্বলছে।
মারুতি ভ্যান টাইপের গাড়ি। হঠাৎই একটা মেয়ে হুমড়ি খেয়ে রিকশার সামনে এসে পড়ল। বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। রিকশা থেকে নামলো অভিমন্যু। প্রবল ঝড়ে বিধ্বস্ত পাখি ছানার মতন একটা মেয়ে ওর পেছনে এসে আশ্রয় নিয়েছে। এই, তুই কে বে? রিকশা নিয়ে এখান থেকে ফোট জলদি। গলাটা চেনা চেনা লাগলো অভিমন্যুর। সেদিনের সেই ছেলে দুটোর একটা না? মেয়েটা অভিমন্যুর কাঁধ খামচে ধরে আছে। অসহায় নারীর সম্ভ্রম বাঁচানোর শেষ আশ্রয়। ছেলে দুটো আর মেয়েটার মাঝখানে একটা ও যেন পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। সেই চণ্ডাল রাগটা আবার ফিরে আসছিল ওর মধ্যে। ছেলেটা এসে ওর জামাটা ধরতেই বাঁ হাতটা চালিয়ে দিল অভিমন্যু। রাজাদা বলতো, তোর হাতে পাওয়ার আছে মনা, তুই শেখ, তোর হবে। দ্বিতীয়জন বোধহয় এই রকম প্রত্যাঘাত ভাবতেই পারেনি। প্রথমজন ছিটকে পড়তেই ও এসে বলল, আমাদের ধান্দায় নাক গলালে বডি ফেলে দেবো শালা। যমুনাদির মাল এটা, ছেড়ে দে ওকে। অভিমন্যু বুঝলো ছেলেটা ভয় পেয়েছে, গলায় তেজি ভাবটা আর নেই। ওর হাতের হকি স্টিকটা আগেই দেখে নিয়েছিল। মাথা নিচু করে ওর মাথা কাটিয়েই বাঁ দিকের পাঁজরে ঘুষিটা জমিয়ে দিল অভিমন্যু। ওক করে একটা আওয়াজ। ছেলেটা দুহাতে নিজের পেট চেপে ধরেছে। পলকের মধ্যেই অভিমন্যুর ডান হাতটা আছড়ে পড়ল ছেলেটার চোয়ালে। মেয়েটা অবাক হয়ে দেখছে ওকে। চোখের জল মুছে বলল, আপনাকে মানে? শিগগির রিকশায় বসুন, টাইম নেই। ওদের গাড়ির চাবিটা পাশের ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েই ঊর্ধ্বশ্বাসে প্যাডেল চালালো অভিমন্যু। কখন যে বৃষ্টি এসে গেছে খেয়াল করেনি। চুল বেয়ে টপাটপ করে জল পড়ছে। বড্ড দিশেহারা লাগছিল ওর। এই মেয়েকে নিয়ে কোথায় যাবে এখন? ফেলে চলে গেলে হায়নার দল ওকে ছিঁড়ে খাবে। মায়ের মুখটা মনে পড়ল। মারা যাওয়ার কদিন আগের কথা। মা বোধহয় বুঝতে পেরেছিল আর বেশি দিন বাঁচবে না। বিছানায় শুয়ে বলেছিল, তোর বাপের মতো হোস না, চেষ্টা করিস জীবনে ভালো কিছু করার। জেঠি, ও জেঠি, তাড়াতাড়ি এদিকে এসো, জ্যাঠাকেও ডাকো। মেয়েটাকে নিজের বাড়িতেই নিয়ে আসলো অভিমন্যু। বাড়ি আর কোথায়, একখানা ঘর, তাও ভাড়া। 7-8 ঘর ভাড়াটে, কমন বাথরুম। বাড়িওয়ালা বিনোদ সমাদ্দারকে জ্যাঠা ডাকে সবাই। মা মরা ছেলেটাকে রেখে দিয়েছিলেন বিনোদ সমাদ্দার, খানিকটা নিজের বউয়ের কথা ভেবেই। জয়া মনাকে খুব স্নেহ করে। কে জানে, দুলালের কথা মনে পড়ে হয়তো। বেঁচে থাকলে তো এই বয়সেরই হতো দুলাল। তা বাবা, কাজটা কি ভালো হলো? ওই শিবু বাদল এইবার দলবল এনে এখানে হাঙ্গামা করবে। সব শুনে বিনোদবাবু বললেন, ভালো করেনি মানে? মেয়েটাকে ওইখানে ফেলে চলে আসবে? বুড়ো বয়সে তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? তারক ঠাকুরপো, জিতেনদের ডাকো তাড়াতাড়ি। বউয়ের ঝাঁঝানি খেয়ে চুপ মেরে গেলেন বিনোদবাবু। উনি অভিজ্ঞ লোক, এটা বোঝেন বিপদের সময় মেয়েদের মাথা খেলে ভালো। আহা, আমি কি তা বলেছি নাকি? মেয়েটাকে বাঁচিয়ে মনা ঠিকই করেছে, কিন্তু এখানে না আনলেই পারত। বউয়ের উত্তরের অপেক্ষা না করে বাকিদের ডাকতে চলে গেলেন বিনোদবাবু। তা বাছা, কি নাম তোমার? বাড়ি কোথায়? মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে জয়ার প্রশ্নের উত্তরে যা বলল, ওর নাম কোয়েল। বাপ মা নেই, দূর সম্পর্কের এক মামার কাছে থাকতো। নামেই মামা বাড়ি, ওই লাতি ঝাঁটা খেয়ে পড়ে থাকা। তারপর বাদলের ভাব ভালোবাসার ফাঁদে পড়ে ঢালিপাড়ায় পাচার হয়ে যাচ্ছিল। হতভাগ্য মেয়েদের যেমন হয় আর কি। বাইরের উঠোনে তারক কাকু, জিতেনদা, জ্যাঠা আরও 2-1 মিলে আলোচনা করছে। জিতেনদা বলল, পুলিশে খবর দিলে কেমন হয়? না না, নিকুঞ্জ দারোগাকে চিনিস না? সব একসাথে ওঠা বসা যে, উল্টে আমাদেরই ফাঁসিয়ে দেবে। থানা পুলিশ পরে দেখা যাবে। ওরা আরও কী সব আলোচনা করছিল, সব ওর কানে ঢুকছিল না। একটানা বৃষ্টি পড়েই চলেছে। আসার পর থেকে রাজু ওর সাথেই রয়েছে। পুরো ঘটনাটা শুনে বলেছিল, সলিড কেলিয়েছো ওদের মনাদা। তুমি যদি বক্সিংটা শিখতে, তাহলে আমি শিওর বড় কিছু একটা করতে। আর বক্সিং, রিক্সাটা কেনার আগে রাজাদার বক্সিং ক্লাবে 5 মাস খাটতো। সবার প্র্যাকটিস দেখে দেখে নিজে নিজেই কিছুটা শিখেছিল। কিন্তু ওইসব শিখতে গেলে প্রচুর পুষ্টিকর খাবার লাগে। কোথায় পাবে সেসব? দুবেলা ভাতই জোটে না ঠিক করে। ভাগ্য ভালো জ্যাঠা থাকতে দিয়েছে। জ্যাঠা থেকে ধার করেই তো রিক্সা নিয়ে নেমে পড়েছিল অভিমন্যু। রাজু এসব বুঝবে না, ছোট আছে এখনো।
একটা দীর্ঘশ্বাস ফেলে অভিমন্যু। মনা, যা বলি মন দিয়ে শোন। বিনোদবাবুর কথায় চোখ তুলে তাকালো অভিমন্যু। মেয়েটাকে তুই বরং বিয়ে কর। ওকে এখানে ডাকার আর তো কোনো উপায় দেখছি না। তোর জেঠিরও তাই মত। হ্যাঁ মনা, বিনোদদা ঠিকই বলেছে। নইলে ওকে যেখানেই ডাকবি ওরা তুলে নেবে। তুই তো আজ নয় কাল বিয়ে করবি, তাহলে এখন কথা আপত্তি কোথায়? কেমন যেন ঘোর ঘোর লাগছিল অভিমন্যুর। গত 2-3 ঘন্টায় যা ঘটলো তা কি সত্যি? মেয়েটার ওই কাঁধ খামচে ধরে স্পর্শটা মনে পড়ছিল বারবার। ওকে ভরসা করেছিল। জয়া কোয়েলকে ঘরে নিয়ে এলো। বলল, সব শুনলি তো? বিয়ে করবি মনাকে? ওর বাপ মা নেই, তোর মতোই। কিন্তু মনটা খুব বড়। আমরা গরিব, রোজ রোজ মাংস ভাত হবে না, কিন্তু একটা ভালোবাসার মানুষ পাবি। কোয়েল কেঁদে জয়াকে জড়িয়ে ধরল। রাজু হাততালি দিয়ে বলল, আরে বাস, নতুন বৌদি আসছে, হেব্বি হবে। আজ সবার একসাথে রান্না হচ্ছে। ক্লাবের সেক্রেটারি ভজনবাবু সব শুনে বলেছেন রাতে ক্লাবের ছেলেরা কলোনি পাহারা দেবে। দেখি শিবু বাদলের কত হিম্মত আমাদের ছেলের গায়ে হাত দেয়। স্বপ্না কাকি, শেফালি বৌদিরা মিলে রান্না করছে। কোয়েল ওদের সাথে মিশে গেছে। দুবার চুলের গোছা কানের পাশে সরিয়ে আর চোখে অভিমন্যুকে দেখেছে। অভিমন্যু কোয়েলকে দেখছিল। টগরকে নিয়ে পাপ চিন্তা বৃষ্টির জলে ধুয়ে কোথায় চলে গেছে। 26-এ টগবগের জোয়ান বয়সে এই প্রথম কোনো রক্ত মাংসের নারীর চোখে এভাবে চোখ রাখল অভিমন্যু। কোয়েলের চোখ দুটো কি অসম্ভব মায়া মাখানো। অনেক দুঃখ জমে আছে বোধহয়। টোকা দিলেই পাহাড়ি ঝর্ণার মতো আগল খুলে ঝরে পড়বে অজানার উদ্দেশ্যে। টকবক করে ফুটছে ডিমের ঝোল, গরম ভাতের ধোঁয়া উঠছে। কি সুন্দর গন্ধ। মার কথা মনে পড়ল অভিমন্যুর। গত কয়েক ঘন্টায় ও মনা থেকে অভিমন্যু হয়ে উঠেছে নিজের অজান্তেই। সামনে অনেক শত্রু, অনেক লড়াই। মহাভারতের অভিমন্যু সেদিন অসীম বীরত্ব দেখিয়ে চক্রবুদ্ধ থেকে বেরোতে পারেনি, কিন্তু এই অভিমন্যু জানে ও ঠিক পারবে, পারতেই হবে ওকে। কোয়েলকে ও বুকের মধ্যে আগলে রাখবে, হারিয়ে যেতে দেবে না কিছুতেই। আজকের